কথা বলতে যাচ্ছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কি বলে এগুলোকে? রাব্বি, হ্যাভ ইউ হার্ড দিস টার্ম, দিস টাইপ অফ সেন্টেন্সেস আর দিস টাইপ অফ স্টেটমেন্ট? আমরা কি শুনেছি? যেমন আমি যেটা বললাম যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অথবা এগুলো কি আমরা শুনেছি? যেমন জি কোনো ম্যাম। একটা, হ্যাঁ এগুলো আমরা শুনেছি, আমার মনে হয় আমরা সবাই জানি, আমি বললেই আপনারা সবাই বুঝতে পারবেন। তো আমি একটু আগে একটু বোঝার চেষ্টা করছিলাম যে আমরা যখন আহ কোনো ধরনের কোনো এই ধরনের স্টেটমেন্ট বা কোটেশন আমরা যখন পাই, আমরা বাংলায় কি করেছি? ভাব সম্প্রসারণ করেছি, মনে আছে? কি আসতো? জি ম্যাডাম। ভাব, হ্যাঁ মনে আছে। ভাব সম্প্রসারণ মানে কি করতাম আমরা? বলেন তো একটু, তাহলে আমাদের ইংরেজিটা আসলে ইজি হবে। কারণ ফার্স্টলি বাংলায় যেটা করতাম সেটাই আমরা ইংরেজিতে করব। ভাব সম্প্রসারণ, হোয়াট ডাজ ইট মিন? ম্যাডাম ভাবের একটা বাক্যের বহিঃপ্রকাশ যেটাকে বলে। আর হাউ উই ক্যান এক্সপ্লেইন ইট? বা মানে বহিঃপ্রকাশ শব্দটাকে আরেকটু এক্সপ্লেইন করা যায় কিনা? মানে ইফ ইউ ওয়ান্ট টু গিভ মোর অ্যান্ড মোর ক্লারিফিকেশন, দ্যাট উইল বি দ্য মেইন বেসিক থিং. Actually, when we are getting any idea or any statement, any quotation or any proverb, যেটা আমরা বলে থাকি প্রবাদ বাক্য, যেমন আমি যে দুটো স্টেটমেন্ট বলেছি এগুলোকে আমরা প্রবাদ বাক্য বলে থাকি, তাই না? যে যত গর্জে তত বর্ষে না, যেমন জি কর্ম ম্যাডাম। তেমন ফল, এগুলো কি কে বলা হয়? প্রবাদ বাক্য। এবং এইগুলো থেকেই আমরা অনেক সময় দেখা যায় যে এই ভাবটাকে, এটা ইটস অ্যান আইডিয়া, হ্যাঁ ইটস অ্যান আইডিয়া, ইটস অ্যান ওপিনিয়ন। সো এটাকে ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড, সম্প্রসারণ করা, সম্প্রসারণ করতে হবে, মানে বিস্তারিতভাবে এটাকে আরো এক্সপ্লেইন করতে হবে, এলাবোরেট করতে হবে উইথ মোর এক্সাম্পল, মোর রেফারেন্স, উইথ মোর ক্লারিফিকেশন, উইথ লজিক, রিজন, উইথ মিনিং. সো দিস ইজ কল্ড amplification. So I think you have heard the term amplification. Amplification means actually ভাব সম্প্রসারণ যদি আমরা বলি, তার মানে you will get any idea, an idea, and you have to extend, elaborate or expand it with logic and reason, with giving more examples, with giving more references, etc., etc. This is called amplification. So আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে ইংরেজিতে, আমরা বাংলা, আমি সেজন্যই বলছিলাম যে আমরা স্কুলে আমরা ভাব সম্প্রসারণ করেছি, আমরা প্রচুর মুখস্থ করে লিখেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে পড়ে পড়ে আমরা লিখেছি। তো বিষয়গুলো আমরা আসলে যখন লিখবো, বেসিক্যালি যখন আমরা কোনো ধরনের আইডিয়া, এটা আসলে এক্সটেনশন অর দ্য এক্সপ্যান্ডিং অফ এনি আইডিয়াস, এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ শব্দটার ব্যাখ্যা যদি আমরা করি। তো যে কোনো একটা আইডিয়া যখন আমরা পাই, বা যে কোনো একটা বিষয়, যে কোনো একটা ভিউজ, যে কোনো একটা ওপিনিয়ন, যে কোনো একটা প্রভাব বা প্রবাদ বাক্য বা প্রবচন যেগুলো বলা হয়ে থাকে, যে অনুভাতে দুনবল, এই যে শব্দগুলো আমরা, খনার বচন, মানে বিভিন্ন কিছু, এই বিষয়গুলোকে যদি আমাকে বলা হয়, ইফ আই নিড টু এক্সটেন্ড, ইফ আই নিড টু এক্সপ্যান্ড ইট এলাবোরেটলি অর এক্সপ্লেইন ইট, ক্ল্যারিফাই ইট উইথ লজিক, রিজন, তাহলে আমার কিভাবে সেটাকে আমি করতে পারি? সুতরাং ইংরেজিতে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মানে টপিক এবং সাবজেক্ট, যে আমি যখন এরকম কোনো বিষয় পাই, তখন সেটাকে লেখার জন্য আমাকে কিছু সিস্টেম তো ডেফিনেটলি ফলো করতে হবে, যে তার একটা নিশ্চিত একটা স্টেপ থাকবে, কতগুলো সিস্টেম থাকবে। সো কিভাবে আমরা সেগুলো করতে পারি, আজকে আমরা আসলে এই বিষয়টা নিয়েই বেসিক্যালি আমাদের আজকের ক্লাসটা। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি মানে এমপ্লিফিকেশন বলতে কি বোঝায় সেটা আমি বলে দিয়েছি। তারপরও আমি আবার একটু একটা স্লাইড শেয়ার করে আমরা দেখি, আমরা দেখলে এখান থেকে বুঝতে পারবো যেমন এমপ্লিফিকেশন রাইটিং এর মধ্যে আসলে কি বলা হয়েছে। প্রথমেই যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে, আমরা ভিডিওটা অফ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, আমি সবটা ইয়ে করে দিলাম। ওকে, সো এমপ্লিফিকেশন বলতে কি বোঝায়, আমি এতক্ষণই যেটা বলেছি সেটাই, মানে ভাব সম্প্রসারণ তো বাংলায় আমরা বলেছি, ইংলিশে থট এক্সপ্যানশন। দ্যাট মিনস ইন লিটারারি ওয়ার্ড আমরা যদি বলি যে amplification refers to the elaboration of a statement in a logical word. So you have to find here, you just try to understand that you need to expand or elaborate the idea or the thought with logic. Without logic, without reason, this is not amplification. যে আমি যা খুশি তাই সে বিষয়টি সম্পর্কে লিখবো, সেটি কিন্তু অ্যাম্প্লিফিকেশন হবে না। And to an amplification, more information is added in support of the statement undertaken to amplify. তার মানে এখানে যেটা বলা হয়েছে যে it clarifies the meaning of the statement, that যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেই স্টেটমেন্টটা how I can
how I can clarify more, and how I can explain it with more and more evidence, example, references, with logic, reason, and definitely it must have some coherence. I think we can remember when we practice paragraph and composition, that means logical sequence, coherence. So when we are writing any pitch of letter amplification, we need to maintain all of these things. সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবং তারপরে যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে এই অ্যাম্প্লিফিকেশন লেখার ক্ষেত্রে বা ওয়াইল ডুইং দিস টাস্ক অফ অ্যাম্প্লিফিকেশন উই শুড বেয়ার ইন মাইন্ড দ্য ফলোয়িং স্টেপস, যেটা আমি একটু আগে বলছিলাম, যে যখনই আমি কোনো একটি স্টেটমেন্ট অথবা একটি কোটেশন, একটি প্রভার্ব, হতে পারে একটি প্যারাডক্স, যে কোনো একটা, মনে করেন আমি আপনাদেরকে বললাম যে হ্যাঁ আমরা নিশ্চয়ই এটা শুনেছেন, হ্যামলেট, উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত কোটেশন আছে, টু বি অর নট টু বি। এটা আমরা অনার্স লেভেলে যখন পড়ে থাকি বা পড়াই, এটার অনেক এক্সপ্লেনেশন করা হয়ে থাকে। সো এটা একটা কোটেশন, সো মনে করেন এটাই দেয়া হয়ে গেল আপনাদেরকে। সো ইউ নিড টু এক্সাম্পলিফাই, ইউ নিড টু ক্ল্যারিফাই দিজ স্টেটমেন্ট। অর sometimes you will get a lot of proverbs, যেটা আমি একটু আগেই বললাম, যেমন অ্যাজ ইউ সো সে ইউ রিপ। এটা আমরা সবাই বুঝি লিটারারি। আমি যদি বলি যে আপনি যেমন বপন করবেন তেমন ফসল পাবেন, আপনি জমিতে যেমন করে ধান রোপণ করবেন, যতটা যত্ন করবেন, আপনার ফসলটি বছরের শেষে, সে নির্দিষ্ট সময় শেষে তেমন করেই ঘরে আসবে। এটা হচ্ছে একদম লিটারাল মিনিং, মানে একদম আক্ষরিক অর্থে আমরা যদি যেটাকে আমরা বলি এক্সটার্নাল। বাট এইটার আন্ডারে, মানে আন্ডার দিস সেন্টেন্স দেয়ার আর লট অফ থিংস, মিনিংফুল সেন্টেন্সেস, মিনিংফুল সিগনিফিক্যান্স উই ক্যান রাইট আর উই ক্যান এক্সপ্রেস। সেটাই হচ্ছে আসলে অ্যাম্প্লিফিকেশন। যেটা বলা হচ্ছে সেই কথাটার সঙ্গে দেয়ার আর লট অফ আন্ডারলাইন থিমস অর আন্ডারলাইন মেসেজেস। তো তাহলে আমি কিভাবে লিখতে পারি? ফার্স্টলি রিড দ্য গিভেন স্টেটমেন্ট সেভারাল টাইমস, যেটা হচ্ছে আমার টেকনিক। যে মনে করেন আমি আপনাদেরকে লিখতে দিয়েছি, তখন আপনি কি করবেন? ফার্স্টলি ইউ উইল রিড দ্য গিভেন স্টেটমেন্ট ভেরি ওয়েল several times, because when you are reading it several times slowly, carefully, you will get the idea, you will grasp the meaning and significance of the statement. Once it is not enough, once, twice, thrice, and more. It depends on you, how much skill or how much capacity you have to understand and grasp the meaning. এটা ডিপেন্ড করবে যে আপনি কতটা দক্ষভাবে, কতটা মানে সহজে এবং খুব সাকসেসফুলি মিনিংটাকে বের করে নিয়ে এসে তার তাৎপর্যটাকে ব্যাখ্যা করতে পারছেন। সেকেন্ডলি, যে বিষয়টা বলা হচ্ছে যে রিডিং শুড বি ফলোড বাই থিঙ্কিং। যেমন আমরা রিডিং স্ট্র্যাটেজিস করেছি, আমাদের নিশ্চয়ই মনে আছে, স্কিমিং, স্ক্যানিং, ইনফারেন্সিং, এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, নিশ্চয়ই মনে আছে। তো সুতরাং সব পড়াই, যেমন আপনি শুধুমাত্র ইনফরমেশন গ্র্যাবস করার জন্য যখন পড়ছেন, তখন কিন্তু দিস ইজ নট অ্যাকচুয়ালি, দিস ইজ ফুল অফ থট নেট। বাট হোয়েন ইউ আর রিডিং এনি রিসার্চ আর্টিকেল, when you are reading any very important books or any essay, then you are thinking what you are reading. And here you need to think very well. So reading should be followed by thinking. যে আমি সেন্টেন্সটা বা কোটেশনটা বা প্রভাবটা আমি পড়ছি, আইডিয়াটা পড়ছি, আমাকে অবশ্যই চিন্তা করে করে পড়তে হবে। And the thought of the statement should be mentally developed, because we know it very well when we are thinking or generating ideas. This is one kind of mental process. আমি যখন কোনো কথা বলছি বা আপনি যখন কোনো কথা বলছেন, তখন কিন্তু you are you are thinking mentally, and the thought is processed through the words, and then that words are transferred to you, and you are just receiving that ideas, যেটা আমি ওয়ার্ডের মাধ্যমে আপনাকে বললাম, এবং সেটা আপনি কালেক্ট করছেন, রিসিভ করছেন। সো ডেফিনেটলি this is a thought process and mental development. So the relevant details, illustrations, examples, parallel saying, etc., all these things should be thought out and arranged systematically and logically. সুতরাং when we are writing any amplification or any pitch of writing, we need to think at first, and then your idea will be generated. যেটাকে আমরা বলছি আইডিয়া জেনারেশন, মানেই হচ্ছে আপনার মেন্টাল ডেভেলপমেন্ট ইজ গোয়িং অন উইথ থিঙ্কিং পাওয়ার, and the relevant details, illustrations, graphs, example, reference, everything should be thought out and arranged systematically and logically. যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যেমন আমরা খুব বলে থাকি a friend in need is a friend indeed. এটা নিশ্চয়ই আপনারা জানেন, যেটা আমরা বলে থাকি যে সুসময়ের বন্ধু, মানে অসময়ের যে বন্ধু সেই হচ্ছে প্রকৃত বন্ধু, বিপদের বন্ধু। সো এই যে কথাটা আমি বললাম যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটাকে আপনাকে যদি বলা হয় যে অ্যাম্প্লিফিকেশন, রাইট অ্যান্ড অ্যাম্প্লিফিকেশন অন দিস থিং,
তখন আপনি কি করবেন? আপনাকে কিন্তু এই বিষয়টি নিয়ে লেখার জন্য ইউ হ্যাভ টু থিঙ্ক মোর অ্যান্ড মোর, ইউ উইল কালেক্ট মোর এক্সাম্পলস and illustrations, everything you will collect systematically and logically. Then you will arrange all these things very well. দিস ইজ দ্য সেকেন্ড টাস্ক। ফার্স্টলি আমি এটাকে খুব ভালো করে পড়বো, পড়ে পড়ে আমি মিনিংটাকে গ্রাস্প করব এবং কি বলতে চাওয়া হচ্ছে, সিগনিফিকেন্সটা কি, এটাকে কালেক্ট করার চেষ্টা করব। সেকেন্ডলি, আই নিড টু থিঙ্ক মোর অ্যান্ড মোর অ্যান্ড দ্য আইডিয়া উইল বি কালেক্ট অ্যান্ড দ্য আইডিয়া শুড বি জেনারেটেড, দ্য রিলেভেন্ট ডিটেলস, ইলাস্ট্রেশনস, এক্সাম্পলস, এই বিষয়গুলিকে আমি সিস্টেম্যাটিক্যালি অ্যান্ড লজিক্যালি আই উইল অ্যারেঞ্জ এভরিথিং। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। হোয়াট উইল বি দ্য থার্ড স্টেপ? থার্ড স্টেপে কি হবে আমাদের? থার্ড স্টেপে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে when you are getting all of your ideas generated, যেটাকে আমরা ব্রেন স্টর্মিং বলে থাকি, আমি আগেও বলেছি। তার মানে ইউ হ্যাভ টু থিঙ্ক, মানে আপনার ব্রেনটাকে স্টর্মের মতো, মানে ঝড়ের মতো কাজে লাগিয়ে আইডিয়া শুড বি জেনারেটেড অ্যান্ড ইউ উইল প্রিপেয়ার ওয়ান ড্রাফট, যেটাকে আমরা বলে থাকি যে একদম খসড়া রাফ। মানে ফার্স্টলি আপনি কি করেছেন, একটা কাগজের একটা কলম নিয়ে টেবিলে বসছেন, এখন আপনার আইডিয়াগুলো আসছে, আপনি একটা একটা করে নোট ডাউন করছেন স্ক্যাটার্ড ওয়েতে, সিস্টেম্যাটিক্যালি হয়তো নাও হতে পারে, কোনটা প্রথমে কোনটা শেষে আপনার আইডিয়া আসছে, আপনি জাস্ট কালেক্ট করছেন। নাও ইন দিস ওয়ে ইউ আর প্রিপেয়ারিং ওয়ান ড্রাফট, এবং এই যে ড্রাফট অফ দ্য থট এক্সপেনশন should be prepared where the meaning of the given statement should be explained in brief. প্রথমেই আমাকে যেটা করতে হবে যে আমি যে আইডিয়াগুলো, যে থটটা আমি জেনারেট করেছি, সেই বিষয়গুলোকে আমি একটা কাগজের মধ্যে লিখে ফেলবো ফার্স্ট ড্রাফটে, এবং লিখে ফেলার পরে আমার আর্গুমেন্টস, ইলাস্ট্রেশনস, এক্সাম্পলস, সেই বিষয়গুলো সবগুলো পরপর পরপর আসতে থাকবে। এবং এখানেও কিন্তু সেই স্টোরি আমরা বারবার যেটা বলি যে এনি পিচ অফ রাইটিং অর এনি পিচ অফ স্পিকিং, তার কিন্তু তিনটা পার্টস থাকে। ঠিক তেমনি ভাবে অ্যান অ্যাম্প্লিফিকেশন শুড হ্যাভ থ্রি বেসিক পার্টস: introduction, explanation, and conclusion. So when you start your writing, you need to introduce the idea, you need to introduce the topic, you need to introduce it within 3, 4, or 5 sentences, or according to the requirements of your writing. এটা যতটা চাওয়া হয়েছে, মনে করেন যদি 100 ওয়ার্ডসের হয়, যদি 100 সেন্টেন্সের হয়, তাহলে আপনি হয়তো একটা প্যারাগ্রাফ শুধু আপনি ইন্ট্রোডাকশনে লিখবেন। যদি একটা প্যারাগ্রাফের মধ্যে আপনার অ্যাম্প্লিফিকেশনটা লিখতে বলা হয় যে উইদিন 20 or 30 ওয়ার্ডস, ইট ডিপেন্ডস, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট, আমি সেইভাবে ইন্ট্রোডাকশনটা লিখবো। এবং আফটার ইন্ট্রোডিউসিং দ্য আইডিয়া, দেন ইউ নিড টু এক্সপ্লেইন ইট, এবং এই এক্সপ্লেনেশনের জায়গাটা, যেটা মেইন পার্টস অফ দ্য বডি অফ দ্য রাইটিং, you will give lot of arguments, illustrations, more reference, examples in support of your introductory part in your idea. And finally, after explaining all the things logically, sequentially, you will conclude it and restatement of your ideas, and finally close your writing. So this is the third part. Basic partটা হচ্ছে কিন্তু থার্ড পার্ট। আপনি ফার্স্ট পার্টে পড়েছেন, সেকেন্ড পার্টে আইডিয়া জেনারেট করেছেন, এবং থার্ড পার্টে আপনি ড্রাফটটা রেডি করছেন, এবং এই থার্ড পার্টেই ম্যাক্সিমাম কাজটা আপনাকে করতে হবে। এবং ফোর্থলি, যেটা আমরা বলছি, fourthly, it is one kind of revising the first draft, এবং এডিট করব, আমি কাট করব, অ্যাড করব। Fourthly, everything superfluous should be eschewed carefully. Superfluous means actually not necessary, which is not so important, which is not needed here, and should be avoided or should be cut. You can say eschewed carefully. There should have been a single word or detail that doesn't have any connection, that should not have any single word or detail that should have any direct connection with the topic. এবং আমরা যখন কোনো কিছু আইডিয়া জেনারেট করতে যাই, তখন দেখা যায় যে অনেক এক্সট্রা, আননেসেসারি অর রিলেভেন্ট অনেক কিছু মনে হয় যে এই বিষয়টার সঙ্গে অ্যাড করা যেতে পারে, আমরা কিন্তু নোট ডাউন করে নিয়ে আসি। বাট ফাইনালি আফটার কমপ্লিটিং ইউর ফার্স্ট ড্রাফট, ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, যে আমার হয়তো বা এই বিষয়গুলো এটার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, বাট দিস ইজ নট ডিরেক্টলি কানেক্টেড উইথ মাই টপিক, so I can cut it, I can directly, this is not relevant with this topic, so I can remove it or avoid it. সুতরাং ফোর্থ স্টেপটা হচ্ছে বেসিক্যালি এডিটিং অফ ইউর ফার্স্ট ড্রাফট, রিভাইজিং অফ ইউর ফার্স্ট ড্রাফট, এবং তারপরে ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইনালি বলছি ইন দ্যাট সেন্স, যে ফিফথ যে কাজটা আমাদের মেইনলি, দেয়ার শুড বি দ্য কোহেরেন্স অ্যান্ড ইউনিটি অফ থট। অলরেডি আমরা আমাদের আইডিয়াগুলোকে জেনারেট করে আমরা ফার্স্ট ড্রাফট করেছি। নাও দিস ইজ দ্য টাইম to maintain the coherence, that means the logical sequence. So what you have written here,
whether it is written from introduction to conclusion, it is logically connected, the connection, যেটাকে আমরা বলছি যে from the very beginning up to the end, যেমন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন কাজগুলো করে থাকি তার একটা লজিক্যাল অর্ডার আছে। ইচ অ্যান্ড এভরি পার্সন হ্যাভ সাম লাইফস্টাইল, আমরা যেটাকে বলছি প্রত্যেকের একটা আলাদা জীবনযাত্রা থাকে। সে সকালে ঘুম থেকে উঠে সকালে রাতে ঘুমানো পর্যন্ত কি কি করবে। ঠিক একইভাবে when you are writing any piece of paper, then sentences should follow each other in a logical order. যে এভরি সেন্টেন্স শুড কাম আউট ন্যাচারালি স্পন্টেনিয়াসলি ইন আ সিঙ্ক্রোনাইজ ওয়ে। সিঙ্ক্রোনাইজিং ওয়ে বলতে বোঝানো হয় যেমন এক সুরে এক তানে, মানে উইদাউট এনি ইন্টারাপশন, যেন আমার সেন্টেন্সগুলোকে পড়ে ইটস নট, আই ক্যানট গেট ইট দ্যাট ইজ আ জাম্বল সেন্টেন্স। যেমন জাম্বল সেন্টেন্স আপনারা, আমি বলেছিলাম যে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস আপনারা করেছেন যারা এসএসসি বা ইন্টারে, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস ছিল 10টা সেন্টেন্স দেয়া থাকতো, এখনো হয়তো আছে, এবং সেখানে সেন্টেন্সগুলো বিভিন্ন ডিসঅর্গানাইজড ওয়েতে দেওয়া, পড়ে পড়ে সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন রাইটিং পিচ অফ পেপার। এটা আমরা প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন রাইটিং সব ক্ষেত্রেই শিখেছি। সুতরাং এভরি সেন্টেন্স শুড কাম আউট ন্যাচারালি অ্যান্ড স্পন্টেনিয়াসলি আউট অফ দ্য প্রিভিয়াস ওয়ান, অ্যান্ড ইন অ্যান অ্যাম্প্লিফিকেশন every sentence must take a thought ahead. তার মানে এমপ্লিফিকেশনের ক্ষেত্রে আমাদের একটি বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে যে যখন আমরা when we are writing amplification, each and every sentence when we are writing it, it must be logical and connected with the topic or the idea, because this is called amplification. That means thought expansion, ideas expansion, elaboration of the idea or the thought. সুতরাং এই বিষয়টা অবশ্যই খুব ভালো করে মাথায় রাখতে হবে যে unnecessary where is not necessary here, you should not add this thing here, সেগুলোকে এর মধ্যে লিখে আমার শুধুমাত্র length of the writing will be increased. This should not be মানে this is not our ultimate target, যে আমি অনেক বড় করব এটাই কিন্তু আমার আসলে ফিউচার গোল নয়। Because when I am writing an amplification, it should be a very compact piece of writing where all these logical sequence, ideas, reference, illustrations should be connected in a unique way. So for this reason, amplification is not so easy to write. Sixthly, আমরা যেটা এখানে বলছি, the language should be simple. এগুলো হচ্ছে টেকনিক্যাল, যেমন আমরা বলেছিলাম গ্রামাটিক্যাল কারেকশনস এর কথা। This is called cohesion. আমাদের নিশ্চয়ই মনে আছে coherence and cohesion. We have got these two vocabs in our paragraph writing and composition writing. So the language should be simple, definitely, and easy to comprehend. One thing you should always keep in your mind when you are writing any piece of amplification or paragraph or essay or letter, the language should be easy to communicate, easy to understand. No need to use any ambiguous, bombastic words or very archaic form or which is so difficult or unknown phrases. We should avoid this thing. Sometimes we will use it, sometimes we need to write for the standardization of any piece of writing. But basically our main target is to communicate with our reader. When you are the writer, when you write something, you are trying to communicate with your audience, with your listener, with your reader. So in order to communicate successfully, the language should be very much simple and easy to comprehend, easy to understand. এবং সেক্ষেত্রে আমাদের এটাও একটা টেকনিক, when we will write any piece of paper, আমরা যাতে করে লেখাটাকে একটু স্ট্যান্ডার্ড করতে পারি, আপডেটেড করতে পারি, using simple and easy to understand words, easy to understand complex sentences. হতে পারে সেটা কমপ্লেক্স স্ট্রাকচার, কিন্তু সেটা লেখার ক্ষেত্রেও আমাকে কিছু টেকনিক বা আমি যেন সেইভাবে লিখতে পারি যাতে করে লেখাটা কম্প্রিহেন্সিবল হয়, কম্প্রিহেন্সিভ, যেটা আমরা বলছি যে we can comprehend or understand this thing very well. এইবার আমরা যদি বলি যে আসলে ফাইনালি যে বিষয়টা এসছে, ফাইনালি হলো যে অল দিস অ্যাবাভ মেনশনড আর যে স্টেপস গুলো ওভার, নাও দিস ইজ দ্য রাফ কপি। আমরা যেটাকে বলি, আমাদের একটা রাফ খাতা থাকে, আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমাদের প্রত্যেকের একটা খাতা থাকতো। আমরা কি করতাম সেই খাতাটায়, স্কুলে যতগুলো ক্লাস হতো সব ক্লাসের পড়াগুলো, অঙ্ক, বিজ্ঞান, বাংলা সব আমরা লিখে আমাদের একটা ফেয়ার খাতা থাকতো সাবজেক্ট ওয়াইজে, সেই ফেয়ার খাতাগুলোতে আমরা হয়তো আলাদা আলাদা করে সেগুলো করতাম। So firstly, আমি এতক্ষণ যে কাজগুলি করেছি, all these are the rough draft in one sense. Now the fair copy should be made. And there is no hard and fast rule actually যে about the length of the amplification. I mean, length of the এটা amplification আসলে এটা লিখতে গিয়ে এখানে একটা কি পড়ে গেছে। হ্যাঁ, যে আমরা যদি বলি যে actually what will be the range of words or length of, it depends. যে if it is an academic amplification, then it must be strictly maintained যে কে লিখতে দিচ্ছেন সেই রিকোয়ারমেন্টস অফ দ্যাট পার্টিকুলার একাডেমিক ইনস্টিটিউশন অর দ্য একাডেমিক পার্সন, সেইভাবে আমরা লিখবো। আদারওয়াইজ নর্মালি 100 ওয়ার্ডস
so around 100 words we can write an amplification. সুতরাং in order to write an amplification we need to maintain or follow these four following steps, and if we follow these steps then definitely we will write a very good amplification, good pitch of amplification. এবং এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখেন আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বিভিন্ন এক্সাম্পলের কথা বলেছি, যেমন এই যে এখানে লেখা আছে কিভাবে লেখা যায়। এটা আমরা সবাই জানি, আমরা খুব কমন একটা বিষয় যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, অর গড হেল্পস হিম হু হেল্পস হিমসেলফ। এটা তো আমরা খুব বলে থাকি, তাই না? যে আল্লাহ বা সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। তার মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ইফ ইউ ওয়ান্ট টু এক্সাম্পলিফাই, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লেইন ইট, ইফ ইউ ওয়ান্ট টু এলাবোরেট দিস ওয়ান, then how we can write it down? This is called amplification. So you can start in your writing, then definitely you need to introduce the thought. You need to introduce this topic. Then you will explain it in the middle. And then finally you will conclude it, just restatement of your whole writing. This is the main thing. So when we will start writing, we can start in these way. This is an example. There are a lot of examples you will get in your Google. I am just collecting one for here for making you understand যে আমরা কিভাবে লিখতে পারি। যেমন দেখেন এখানে ফার্স্টলি এইভাবে লিখেছে যে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প ইজ আ ওয়াইজ সেইং। হোয়াট ইজ দ্য মিনিং? তো তার মানে হচ্ছে আমি প্রথমে যেটা করব, আমি যখনই কোনো একটা কোটেশন বা একটা প্রভাব বা একটা স্টেটমেন্ট পাচ্ছি, আমি তার লিটারাল মিনিংটা যেন হোয়াট ডাজ ইট মিন সেই ব্যাখ্যাটা আমি আগে করব। যেমন ইট ইজ সেড টু মিন হেল্পিং ওয়ানসেলফ। তার মানে হচ্ছে যে সেলফ হেল্প, হিউম্যান লাইফ অন আর্থ ইজ ফুল অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড সামটাইমস উই উইশ ফর টু হেল্প আদার্স, বাট ইন রিয়েলিটি উই সি দ্যাট help asked from others is hard to get. এটা তো আমরা সবাই বুঝি, all of we are very much busy with our own business, and then we realize sometimes it is so much foolishness to ask help from others always. So the habit of relying on other people, it's a bad habit one sense. So we need to perform ourselves, we need to help, that means we need to fulfill all the activities, we need to do it, accomplish all of our certain tasks with ourselves. We should not rely or always on others that they will help us, they will do all of our activities. এবং in this way, this habit of relying on others for help is always destroying your confidence, and for this reason this is not a good quality. এবং সেটাই এখানে বলা হয়েছে। এবং এখানে এই লেখাটার শেষের দিকে দেখেন একটা চমৎকার একটা গল্পের মাধ্যমে সামটাইমস ইউ ক্যান অ্যাড সাম স্টোরি, সাম রেফারেন্স, সাম ইলাস্ট্রেশনস অ্যান্ড এক্সাম্পলস দিয়েও কিন্তু আপনি লেখাটাকে বোঝাতে পারেন। দেখেন এখানে আমি লাস্টের দিকে এখানে একটা স্টোরি যেমন অ্যাড করা হয়েছে। The truth of this proverb is best demonstrated by the story of Hercules and Carter. যে হারকিউলিস আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, যে once a bullock cart got stuck in the mud and when the bulls failed to pull it out, Carter prayed to Hercules. Hercules is the Greek god of strength, মানে তার হচ্ছে প্রচন্ড শক্তি এবং ক্ষমতার দেবতা। তো একদিন একজন কি করছিলেন, একজন বুলক কার্ট, মানে আপনারা জানেন যে ঘোড়ার গাড়ির মতো ষাঁড়ের গাড়ি যেগুলোকে বলা হয়, এরকম একটা গাড়ি কি হলো, কাদার মধ্যে আটকে গেল। এবং যখন কাদায় আটকে গিয়ে গাড়িটার চাকা চলতে পারছে না, তখন সেই যে গাড়ির চালক কার্টার প্রেড করলো কার কাছে? হারকিউলিসের কাছে, যে ফর হেল্প। কারণ হারকিউলিস appeared and instead of helping the carter to pull out the cart, he advised Carter to put his shoulders on the wheel and try to pull it out himself. And Carter followed it and carriage moved forward. And therefore we understand that God cannot help us unless we try ourselves. So দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে যখন হারকিউলিসের কাছে রিকোয়েস্ট করলো আমাকে হেল্প করেন, তখন হারকিউলিস কিন্তু বললো যে আপনি আগে চেষ্টা করেন নিজের কাঁধে করে চাকাটাকে তোলার জন্য। এবং কার্টার যখন তার কথাটা ফলো করলো এবং তখন কিন্তু গাড়িটা চলা শুরু করলো। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস God cannot help us unless we try ourselves. Sorry. So it means success comes only after honest hard work. So it is said that God really helps those people who help themselves. সুতরাং এখানে একটা স্যাম্পল একটা এমপ্লিফিকেশন দেওয়া হয়েছে জাস্ট বোঝানোর জন্য যে আমরা এমপ্লিফিকেশনটা কিভাবে লিখতে পারি। তার মানে হচ্ছে আপনি শুরু করবেন স্টার্টিং ইন্ট্রোডাকশন, ইউ উইল রাইট ডাউন দ্য ইন্ট্রোডিউসিং পার্ট, ওয়ান প্যারার মধ্যে উই ক্যান রাইট এমপ্লিফিকেশন। ইট হ্যাজ নো স্ট্রিক্ট রুল যে আমাকে আলাদা আলাদা প্যারা করে লিখতে হবে। সো you can write it in one para এবং এক্সপ্লেইন করবেন, এবং এক্ষেত্রে স্টোরি ইউজ করা যেমন এখানে দেওয়া রয়েছে, ইউ ক্যান অলসো ইউজ দিস থিং, এবং এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। এবং এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে আমি 4-5টা এক্সাম্পল দিয়েছি জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য। যেমন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন,
এটা আমরা নিশ্চয়ই সবাই বুঝি যে আমাদের প্রয়োজন না হলে আমরা আসলে কোনো কিছুই করি না, এবং ইনভেনশন বা আবিষ্কার বা গবেষণা সবকিছুর মূল গোড়া হচ্ছে কিন্তু প্রয়োজনীয়তা। আপনার যখনই কোনো কিছুর প্রয়োজন হয় তখনই আপনি সেই কাজটি করতে যান। একটু আগে আমি যেটা বললাম, এ ফ্রেন্ড ইন নিজ ইজ এ ফ্রেন্ড ইন ডিড, আর লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর, empty vessels sound much as you sow, so you reap. So there are lots of amplification রয়েছে কিন্তু আসলে। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমরা যখন অ্যাম্প্লিফিকেশন গুলোকে আমরা প্র্যাকটিস করতে যাব, আমাদের এই স্টেপস গুলো ফলো করে আমরা কি করতে পারি, আমরা একটা অ্যাম্প্লিফিকেশন লেখার চেষ্টা করব। এবং যখন আমরা অ্যাম্প্লিফিকেশনটা লেখার চেষ্টা করব, এবং সেখানেই আমাদের আসলে আহ সরি, এবং যখন আমরা অ্যাম্প্লিফিকেশনটা লেখার চেষ্টা করব তখনই আমরা আসলে প্র্যাকটিক্যাল জায়গাটা ফেস করব যে কিভাবে লেখা যেতে পারে। সো হোয়াট উইল বি ইয়োর টাস্ক? I think you will take some help from this sample one. আপনারা এখান থেকে মানে জাস্ট বোঝার জন্য এইভাবেও স্যাম্পল নিয়ে আপনারা হচ্ছে যে কিভাবে লেখা যায়, এবং there are lot of amplifications practiced or writing, you will get it. But what will be our task? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের মেইন টাস্কটা হলো আমরা যে কোনো একটা অ্যাম্প্লিফিকেশন এখানে যেমন দেয়া রয়েছে, আপনারা যেই যেটা ইচ্ছা করেন করে এখান থেকে নিজের মতো করে। আমার ফার্স্ট কথাটাই এটা যে অ্যাট ফার্স্ট উই উইল নট সার্চ গুগল ইন দ্যাট সেন্স। আপনারা পড়বেন, পড়াশুনো করবেন, বিভিন্ন জায়গা থেকে স্টাডি করবেন, বাট ফাইনালি ইউ উইল রাইট এট ইউর ওন ওয়ে। তাহলে যেটা হবে যে আমি আমার এমপ্লিফিকেশনটাকে যখন আমি লিখবো, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড ইউ উইল এক্সপ্লেন ইট ভেরি ওয়েল। তো মোটামুটি কি আমরা এমপ্লিফিকেশনটা কিভাবে লেখা যায়, বেসিক্যালি আমরা জানি যে এমপ্লিফিকেশন বা ভাব সম্প্রসারণ আমরা পড়েছি এবং আমরা লিখেছি, বাংলা ইংরেজিতে লিখিনি কখনো। সো ইংরেজিতে লেখার ক্ষেত্রে আসলে লেখার মানে স্টাইল অর দ্য সিস্টেম অ্যান্ড দ্য স্টেপস অফ রাইটিং অ্যাম্প্লিফিকেশন আর সেম বোথ ইন বাংলা অ্যান্ড ইংলিশ। এটা তো ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, সেটা আলাদা বিষয়। সুতরাং মনে হয় আমার কাছে যে আমরা যদি এই স্টেপগুলো ফলো করি তাহলে কিন্তু আমরা একটা পারফেক্ট অ্যাম্প্লিফিকেশন লিখতে পারবো। ঠিক আছে? তো কি মনে হচ্ছে, আমরা কি বুঝতে পেরেছি? আপনার আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। আমি আজকে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বোধহয়। জি ম্যাম, কিছুটা বোঝা গেছে ইনশাল্লাহ। জি আচ্ছা, ওকে, ভেরি গুড। আমার মনে হয় যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে যে বিষয়টা আপনাদের কাজ, মানে আমি এই জন্য কাজগুলো দেই কেন, যেহেতু আমাদের খুব ক্লাসরুমে আমাদের অ্যাক্টিভিটির সময়টা কম থাকে। সো ফর ইয়োর ওন প্র্যাকটিস দিস ইজ রিয়েলি হেল্পফুল ফর ইউ। আপনারা নিজেরা বিষয়গুলোকে প্র্যাকটিস করবেন। এবং একটা এখানে আমি যেমন স্যাম্পল হিসেবে একটা দিয়েছি এবং আরো 4-5টা এক্সাম্পল দিয়ে দিলাম। সো হোয়াট উইল বি ইয়োর টাস্ক? আপনারা যে কোনো একটা বাছাই করে একটু নিজেদের মতো করে জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট, এক্সপ্লেনেশন, ইলাস্ট্রেশন অ্যান্ড এক্সাম্পল ইউজ করে ফাইনালি আপনারা কিভাবে লিখতে পারেন সেই বিষয়টা একটু মোটামুটি চেষ্টা করেন। তাহলে এইভাবে আপনারা 100 ওয়ার্ডস এর মধ্যে লেখেন, অ্যারাউন্ড 100 ওয়ার্ডস হলে 20 to 25 সেন্টেন্সেস হবে। 20, হ্যাঁ এরকমই হবে। আমরা যদি 4 বা 5 ওয়ার্ডস ইন ওয়ান সেন্টেন্সে ধরি, সেক্ষেত্রে আপনারা 100 বা 150 ওয়ার্ডস এর মধ্যে প্র্যাকটিস করতে পারেন। তো সেক্ষেত্রে এইভাবে আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে আমাদের পরীক্ষায় আসুক বা ইন ফিউচারে আমাদের এই ধরনের কোনো কোটেশন বা এনি আইডিয়াস বা এনি থট এক্সপ্যানশন যখন আসবে, ইউ উইল ইউ ক্যান রাইট ইট। সো ইন রাইটিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের ভেরিয়াস টাইপস অফ রাইটিং, প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, লেটার, অ্যাম্প্লিফিকেশন, এই বিষয়গুলো কিন্তু আমরা যখন একটু একটু করে নিজেদের লেখাটাকে ডেভেলপ করতে থাকবো, দেখবেন একটা সময় হোয়েন ইউ উইল রাইট এনিথিং অ্যাবাউট এনি কন্টেম্পোরারি ইস্যু অর অ্যাবাউট ইয়োর সেলফ, ইউ উইল বি আ গুড রাইটার। তো এইটাই মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল, এই পর্যন্তই। আমি আজকে এখানেই শেষ করে দিতে চাই, যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে। অবশ্য ক্লাস টাইমও এবারের মতন প্রায় শেষ হয়ে গিয়েছে। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে আজকে? ম্যাম, আমি একটু বলেন। করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন, প্লিজ বলেন। হ্যাঁ ম্যাম, এটা আসলে আমরা কোটেশন দিয়ে লেখলেই কি এটা ভালো দেখাবে? না, আমি ক্লাসের প্রথম থেকে একটু কিছু সময় ছিলাম না, আমি একটু বলে রাখি। আচ্ছা আচ্ছা। অফিসে ছিলাম। হুম 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 হুম। আমি আমি 20-25 মিনিট পরে জয়েন করেছি, এই জন্য ও একটু ঘাটতি আছে আচ্ছা, আমার। সেটা হচ্ছে যে ঠিক আছে, আমি কোটেশন অসুবিধা নেই। কোটেশন দিয়ে লিখবো না কোটেশন ছাড়াই লিখতে দেবো ম্যাম? অলওয়েজ আপনার প্রভাব বা কোটেশন থাকবেই, নট নেসেসারি। আমরা যে কোনো সেন্টেন্স দিয়েই শুরু করতে পারি। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি,
সেই এক্সাম্পলটা দিয়ে এখানে লেখা শুরু করেছে। সো এটা হলো একটা টেকনিক। আপনি যদি অন্য কোনো ভাবে শুরু করতে চান, তবে ডেফিনেটলি যেটা হয় কি, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সগুলোকে একটু আমরা অ্যাট্রাকটিভ ওয়েতে শুরু করার চেষ্টা করি, যেটা আমরা মনে আছে আপনাদের প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে টপিক সেন্টেন্স আমি বলেছিলাম। সো ইউ ক্যান জি থিঙ্ক ম্যাম। যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ টপিক সেন্টেন্স। তো সেক্ষেত্রে আপনি যে কোটেশন বা প্রভাব বা দেয়া থাকবে সেটাকেও নিয়ে করতে পারেন, অথবা অন্য কোনো সেন্টেন্স নিয়ে করতে পারেন। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য আমরা শেষ করে দিচ্ছি, আমাদের টাইমও শেষ হয়ে গেছে। হোপ উই উইল সি ইন দ্য নেক্সট উইক। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। ওকে, থ্যাংক ইউ। সি ইউ নেক্সট। জি।